একটা ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি করা বারণ আছে, সেটা থেকে করছি না। দ্বিতীয়ত এদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার ইচ্ছেও নেই। ইচ্ছে নেই বলতে বুঝতে পারছো, কারণ প্রত্যেকে একই কথা যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছে নেই। তবু যখন চোখের সামনে চলে আসে কিছু না বলে থাকাও যায় না। এটাই হয়ে গেছে আমাদের কন্ট্রোভার্সি সবার কথা। আর দ্বিতীয়ত একটা কন্ট্রোভার্সি যেহেতু জুম আছে যে আমাদের ভিডিও দিতেই হবে, ভুল ভ্রান্তি দেখলে সেখানে আমাদের একটা আছে। চলো ডেলি একই কথা না বলে তাদেরকে নিয়ে আসি। সেটা হচ্ছে 3 ফ্যামিলি, রিতম আর রিতমের 2 বউয়ের ফ্যামিলি। 3টেই হচ্ছে নোংরা ফ্যামিলি। নোংরা বলতে এরা সব কিছুই সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসে, মানে চুল ছিঁড়াছিঁড়ি করলেও সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে। স্বামীর সঙ্গে হাজব্যান্ডের যদি কিছু বউয়ের যদি কিছু হচ্ছে তাহলে সেটাকেও নিয়ে চলে আসছে। বা মেয়ে জামের সাথে টুকটাক যেটা চলছে, মানে টুকটাক বলতে সেই টুকটাক করা বলছি না, মানে ঠুকঠাক যেটা লেগে যাচ্ছে সেটাও নিয়েও চলে আসছে। সব কিছু এদেরকে সোশ্যাল মিডিয়াতে আনতেই হবে, যে কোনো প্রকারে ভিউজ কামাতে হবে আর আর্নিং নিয়ে আসতে হবে। কারণ এখনকার প্রত্যেকে চায় একটা ভালো কিছু দেখতে, কেউ চায় না। সবাই হচ্ছে এই কী হচ্ছে, এই ফ্যামিলিতে কী হচ্ছে, ওই ফ্যামিলিতে কী হচ্ছে, এটাই দেখতে ভালোবাসে। আর দর্শক যেটা চায় সেটা তো দিতেই হবে, ক্রিয়েটারকে তো দিতেই হবে, যে যেটা খাবে সেটা তো দিতেই হবে, এরকম হচ্ছে ব্যাপার। তো আমার 3 ফ্যামিলির মধ্যে সত্যি বলতে গিয়ে রিমিকে আমার ভালো লাগে। কার ভালো লাগে কার ভালো লাগে না আমি জানি না। মেয়েটি খুব নরম মনের মানুষ। কারণ প্রথমত বাবা যেহেতু নেই, মানে তার যে জন্মদাত্রী বাবা সেহেতু নেই, সেহেতু ওর মা ভালো করে মানুষ করেছে, মানে যেমন হয়। নাহলে তুমি বলো 9টার সময় ঘুম থেকে উঠছে, 12টার সময় ঘুম থেকে উঠছে, মা খাইয়ে দিচ্ছে, জিনিস বানিয়ে দিচ্ছে, হাতের কাছে তুলে দিচ্ছে, এরকম। তো এইভাবে মানুষ করেছে বলেই মেয়েটি আরও আদুরে হয়ে গেছে। এবার আদুরে দেখেই কিন্তু রিতম তাকে নিয়ে এসেছে তাদের ঘরে। যখন প্রথম বউ ছিল, প্রথম বউয়ের কোনো ফল্ট হয়েছে, সেহেতু সেকেন্ড বউকে নিয়ে এসেছে, নিয়ে আসতেই পারে, থার্ড বউকেও নিয়ে আসতে পারে। কিন্তু প্রথম বউ থাকা সত্ত্বেও, ডিভোর্স না দেওয়া সত্ত্বেও কিন্তু সেকেন্ড বউকে নিয়ে আসা কোনো রুলস নেই, তবুও নিয়ে এসেছে, ভালো কথা। একে মেন্টালি একটু হয়তো নড়বড়ে আছে। মেন্টালি নড়বড়ে বলতে এর হচ্ছে ভালোবাসার কাঙাল। রিমি হচ্ছে যতটা দেখেছি ওকে ভালোবাসার কাঙাল। কথাবার্তা খুব মিষ্টি, আধো আধো কথা কখন হয়, যে সবসময় প্রিয় হয় মানুষের কাছে, তখন তার কিন্তু কথা বলার ধরনটা খুব আধো আধো হয়ে যায়। মায়ের খুব ভালোবাসার মেয়ে, যেহেতু সেকেন্ড বাবা এসেছে, সেহেতু বকতে পারবে না, যেটা চাইবে সেটা দিতে হবে। এটা প্রত্যেকের আমরা জানি যে সেকেন্ড যে আসে তাকে খুব সযত্নে ছেলে বা মেয়েকে দেখে রাখতে হয়। কারণ একটু পান থেকে চুন খসলেই কিন্তু পারিপার্শ্বিক লোকই বলো, আর এরা তো সোশ্যাল মিডিয়াতে আছে, সেহেতু একটা কথা চলেই আসে। তো সেখান থেকে ধরো মানুষ করার ব্যাপারটা, এবার মেয়ে এখন বড় হয়েছে, মাকে সবসময় বুঝতে হবে মেয়ে এখন বড় হয়েছে। মেয়ের যখন বিয়ে হয়ে গেছে তার মানে মেয়ে বড় হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়া সাক্ষী করে কিন্তু মেয়ের বিয়ে দিয়েছে, এই কিছু স্থানীয় লোকজন ধরে কিন্তু মেয়ের বিয়ে দিয়েছে। যে বলে না যে একটা আমাদের থাকা দরকার, 10 জনকে জানিয়ে করা দরকার, এরকমই কিন্তু তার মা বিয়ে দিয়েছে। তারপরে ভালো কথা এ বাড়িতে এসেছে। কিন্তু এই রিতমের মা আর বাবা আমি বলবো প্রচণ্ড ধূর্তর। তারাও অল্প বয়সে বিয়ে করেছে। রিতমের মা বাবাকে দেখে বোঝাই যায়, যেহেতু এত বড় ছেলে সেহেতু বোঝাই যায় একটা অল্প বয়সে তারা কিন্তু বিয়ে করেছে, রিতমের মা বাবা। তারপরে ছেলে যখন হয়, ছেলেকে যেন সোনার টুকরো হিসেবে মানুষ করেছে, সেটাও স্বাভাবিক একটা ছেলে। তারপরে যখন ইনকাম করা শুরু করলো, একটা ফেস ভ্যালু শুরু হয়ে গেল করা, তখন যেন একবারে মানে কোলে পারলে তুলে রাখে।
তারপরে মায়েরও চ্যানেল আছে, বুঝতেই পারছো। সুতরাং একটু কিছু হলেই এদের মায়ের সঙ্গে যদি ছেলের হয় সেটাও দেখায়, বা ছেলের সঙ্গে কাউরি হলো মা এখানে চিৎকার করবে, কি এদের মাসিদেরও চ্যানেল আছে সেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে। মানে জিনিসটা না জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, যতটা না হয়েছে ততটা কিন্তু জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। আর যে বাড়িতে না অতি শিবে গাজন নষ্ট কথাতেই আছে, মানে বেশি ইউটিউবার হয়ে গেছে তাদের ঘরে। এবার কন্টেন্ট এদেরকে দেখাচ্ছে মুখ, এরা ভাবছে আমাদের কি ফেস ভ্যালু, কিন্তু কিছু করলে তখন আবার এরা কন্টেন্ট শুরু করছে যে এই দেখো ক্যামেরায় দেখো রিতম কি করে বাড়িতে, রিতমের মা কি করে বাড়িতে, আমার দিদি হলে কি হবে, এই দেখো কি করে। সোশ্যাল মিডিয়াতে সব চলে আসছে। আর এখানে আমি আর একটা কথা বলবো তোমার রিমিকে। রিমি, তুমি জেনে শুনে কিন্তু এসেছো এই বাড়িতে, মানুষগুলোকে একবার না 2-3 বার এসে কিন্তু দেখেছো, 2 বার অলরেডি হয়ে গেল, 1 বার 2 বার 3 বার, তোমার অলরেডি কিন্তু 3 বার হয়ে গেল এই বাড়িতে মানুষ মানে থাকা। এই 1 বছর তোমার টিকছে না, কিছু হচ্ছে না কেন, টুক করে বাবার বাড়ি চলে যাচ্ছ, টুক করে বাবার বাড়ি চলে যাচ্ছ, মাটি কামড়িয়ে পড়ে থাকো। আর দ্বিতীয়, তোমার যে বাবা তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছো গুড টাচ করে, এই ব্যাড টাচ করে, সেখানে তুমি সেই বাবার কাছে কেন যাচ্ছ? তোমার মাও কিন্তু বলেছে হ্যাঁ এখন আমাকে ভালো লাগছে না, মেয়েকে ভালো লাগছে, এইসব কথা কিন্তু বলেছে তোমার মা। সুতরাং তোমার মায়েরও তাই, কিছু হলেই স্বামী স্ত্রী কিছু হলেই একদম ক্যামেরা খুলে দেখো আমি থাকতে পারছি না, কাঁদছি, খেতে পারছি না, পটি করতে পারছি না, এরকম তোমার মায়েরও চালু হয়ে যায়। সেরকম তুমিও কিন্তু করছো। স্বামী স্ত্রী প্রত্যেকের ঝামেলা থাকে, আরে কত রকম টর্চার হয়, কত রকম টর্চার হয়। খেতে দিচ্ছে না, তুমি তোমার চ্যানেল আছে তুমি খুলে বলো যে আমাকে খেতে দিচ্ছে না, বা তুমি যে তোমার ওখানকার স্থানীয় বড়বাবু নাকি তোমাকে সাহায্য করেছিল, হেল্প করেছিল, বড়বাবুর নিশ্চয়ই নাম্বার থাকবে তোমার কাছে, যে তারা বলবে যে কিছু হলে প্রবলেমে পড়লেই আমাকে ফোন করো, সেখানে তুমি হেল্প নিচ্ছ না কেন? দ্বিতীয়, যে সমাজসেবিক দিদি আছে সে যখন তোমাকে ঢুকিয়ে দিয়ে এসেছে, তবে বেরানোর আগেও তাকে কিন্তু জানানো দরকার তোমার যে আমি বেরিয়ে যাচ্ছি। তুমি সেটাও করছো না, তুমি ধুমধাম বেরিয়ে চলে যাচ্ছ, ধুমধাম বলছো না আমি থাকতে পারছি না রিতম ছাড়া, আবার চলে আসছো। এটা কি হচ্ছে? বেখেয়ালিপনার জন্য কিন্তু আর একটা সংসারও ভেঙেছে। বেখেয়ালিপনা বলতে সন্দীপের যে বউ এরকম নাটকবাজ করেই কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের কথা হচ্ছে সংসার আমাদের ভালো লাগছে না, আমাকে বেরিয়ে যেতে হবে, যে কোনো প্রকারে আমাকে বেরিয়ে যেতে হবে। এটা একমাত্র হচ্ছে জানো হাতে পয়সা পাওয়ার জন্য। তোমরা হচ্ছে যতটা দরকার আর্নিং তার থেকে বেশি করছো। তোমাকেও বলছি, সন্দীপের বইয়ের উপলক্ষেও বলছি, হাতে টাকা হয়ে গেলে মেয়েদের কাছে বিশেষত, আমি একটা মেয়ে হয়ে বলছি, কিছু কিছু মানুষ ভাবে আমি স্বর্গ পেয়েছি, আমাকে যেটা ইচ্ছা হবে সেটা করব, যখন যেটা খেতে ইচ্ছা হবে তখন সেটা করব, এরকম হচ্ছে তোমাদের ব্যাপার। কেন রিতম ঘুরতে নিয়ে যাচ্ছে তোমার, 2 দিন পর পর দেখছি ঘুরতে নিয়ে যাচ্ছে, খাওয়াতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, কিছুর জন্য কিছু করতে হয়। তুমি সংসারে একটাই তোমার তাদের কাছে চাওয়া যে তুমি রিলস করো, ভিডিওতে আসো, ভিডিও করো, যে যেটা করে সেটা তো চাইবেই। যে কোনো সিনেমা আর্টিস্ট চাই যে আমার ছেলেও ফিল্মে আসুক, এই কাজ করুক, এটা করুক, ওটা করুক, সবাই চায়। সেরকম তোমারও চাই, তোমার হাজবেন্ড যেটা চায় তোমাকে তো সেটা একটু দিতেই হবে। ওর পক্ষে একা গাড়ি চালানো সম্ভব না, ওর মনে হচ্ছে সংসারটা একটা হচ্ছে গাড়ি। তুমি যদি এই এখন আছে ওয়াইটি আজ নেই এরকম ব্যাপার, তুমি যদি তোমরা দুজনে যদি আর্নিং করে রাখো তাহলে তোমার ভবিষ্যতের জন্যই কিন্তু থাকবে। আর ও কোথায় তোমার খারাপটা পাচ্ছে সেটা তুমি দেখো, যে না আমার খারাপটা ও কোথায় পাচ্ছে, আমাকে সেটা চেঞ্জ করতে হবে। আমার কেন আরেকজনের দিকে ওর চোখ যাবে? যার দিকে চোখ যাচ্ছে সে কিন্তু রীতিমতো একাই
একাই কিন্তু ব্লগ করে বলো আর শর্ট ভিডিওতে বলো আর লাইভ করে বলো, কিন্তু একাই চ্যানেলটাকে টেনে নিয়ে যাচ্ছে। সেহেতু তার দিকে তার নেশাটা বেশি, আর রিতমের এখন হয়ে গেছে টাকার নেশাটা বেশি। মানে মাকে ব্লগিং চ্যানেল খুলে দিয়েছে, নিজে ব্লগিং চ্যানেল খুলেছে, বউয়ের আছে। তুমি আর একটা জিনিস হচ্ছে, তোমাকে আমি দেখেছি মায়ের ঘরে যখন থাকো তুমি, তখন কিন্তু তুমি শর্ট ভিডিও খুব ভালো করে করো, মানে বলে না খুললাম খুল্লা, সেরকম ব্যাপার, তোমার মনটা যেন খুশি খুশি হয়ে করো। কিন্তু এই বাড়িতে যখন তোমাকে শর্ট করতে বলা হয়, তোমার কোথায় যেন গা জ্বালা করে। আরে বাবা, ইনকামটার সোর্সটাই হচ্ছে তোমাদের এইটা, তোমাদের এইটাকে মন লাগাতেই হবে যে না আমাকে ইনকাম করতে হবে। আমার হাজব্যান্ড চাইছে মান্থলি এতটা থেকে এতটা ইনকাম করতে মাসে, সেহেতু আমাদের টার্গেট হলো আমাদের দুজনকেই ইনকাম করতে হবে। তোমাদের এই যে ঘুরতে নিয়ে যাচ্ছে, খাওয়াতে নিয়ে যাচ্ছে, এগুলোতে কি খরচ নেই? খরচ আছে, তাহলে সেটা দ্বিগুণ করতে হবে তোমাদের। রিতম চাই যে আমাদের চ্যানেলটা যেন আরও গ্লো করুক, আরও বড় হোক, আরও সবার চোখে পড়ুক, কিন্তু ভাই নোংরামি করে করো না। কারণ সমাজকে একটা ভালো কিছু দাও, যে তোমরা ভালো আছো, সুখে আছো, ভাঙা সংসারও কিভাবে জোড়া লাগছে। যার উদাহরণ হচ্ছে ম্যান্ডি, সবের উদাহরণ আছে এই ওয়াইটিতে না, এই 1 বছরের মধ্যে অনেক উদাহরণ আছে। ম্যান্ডির সংসারটা কিন্তু ভেঙে যাচ্ছিল, সেখানে ম্যান্ডি কিন্তু ফিরে এসে আবারও সংসারটা নতুন করে শুরু করেছে, মোড় ঘুরিয়ে দিয়েছে এক কথায়। আজ রিমির মাকে আমি বেশি করে দোষ দিব, বাবা তো এখন কিছু বলতে গেলেই ধরো বাবার দোষ হবে, যেহেতু মাও বাবাকে দোষারোপ করে, মেয়েও দোষ দিচ্ছে, সেহেতু বাবার কিছু বলার নেই, বাবার ভালো হোক মন্দ হোক বলার নেই। কারণ হচ্ছে এ হচ্ছে সেকেন্ড বাবা আর এর হচ্ছে সেকেন্ড স্বামী, সেহেতু বউকে মেয়েকে কিছুই বলার নেই। আজ এই সন্দীপের কিন্তু শাশুড়ি যদি করা হতো বা শ্বশুর যদি করা হতো, তাহলে কিন্তু এদের সংসারটাও বেঁচে যেত। যেমন এই রিমির মা রিমিকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে, তেমন হচ্ছে সন্দীপের শ্বশুরবাড়ির লোকও তাই এই বউকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে। এরা বুঝতেই পারে না যে না বাবা সংসারটা করুক, মেয়ে সংসার করুক, এরা চাইই না। আরে টাকা টাকা, টাকার গন্ধ, টাকার নেশা, সব জায়গায় টাকার নেশা, সংসার ভেঙে চলে যাচ্ছে টাকার নেশা। এখন বেশিরভাগই তাই দেখছি, সংসার ভেঙে যাচ্ছে, বেশিরভাগই দেখছি সংসার ভেঙে যাচ্ছে। আমাদের মা কাকিমাদের সময় বলো বা আমাদের ঠাকুমাদের সময় বলো। আর একটা কথা বললি, ঠাকুমার কথা মনে পড়লো, তোমরা কে কী ভাববে আমি জানি না, আমার কিন্তু দাদুর 2 বিয়ে। আমার বলতে লজ্জা নেই, কারণ দাদুর 2 বিয়ে, দাদুর প্রথম যে বউ ছিল, মানে আমরা বড় ঠাম্মি বলতাম, তো বড় ঠাকুমার বাচ্চা হয়েছিল না, সেহেতু বড় ঠাকুমাই ছোট ঠাকুমাকে নিয়ে এসেছিল, তার বাড়ির ওখান থেকে তাকে কিন্তু নিয়ে এসেছিল। তারপরে দুজনার যা বন্ডিং তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার নিজেকেই তখন মনে হতো, আমি তখন ধরো ক্লাস 8-9-এ পড়তাম, তখন আমার একটু একটু আসতো, তো দিমাগে আসতো যে এই মা এটা দিদিদের ভেতর ঝামেলা হয় না, দাদুর 2টো বউ কেন ঝামেলা হয় না, এদের ভেতরে মরা অবধি, মারা গেল সেই অবধি কিন্তু এদের দুজনের ভেতর যা বান্ধবী ছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এই একটা দেখেছি, আর একটা দেখেছি আমাদের রিশতেদারের ভেতরে, আমি সেটা বলছি না, আমি আমার কথা বলছি। কারণ রিশতেদারের কথা বলবো তখন বলবে, আমার যেহেতু ব্লগ দেখে তখন বলবে আমার মায়ের কথা বলেছো কেন, আমি তার ভেতর পক্ষপাতী না, আমি আমার ফ্যামিলির কথা বলছি, যেহেতু আমার দাদু ঠাম্মি, আমি বলতেই পারি কথাটা। তারপরে সেকেন্ড যে আমার ঠাম্মি আসে, সেই ঠাম্মিটার হচ্ছে আমার 2 মানে ভাই, আমার বাবারা, কাকু আর বাবা আর পিসি আসে। আর আমার বড় ঠাকুমা কী করেছিল, তখনকার যুগে চাল ডাল এসব দিয়ে বাচ্চা বিক্রি হতো, মানে তখনকার তো খুব খিদে ছিল লোকের, পয়সা ইনকাম ছিল না, সেই টাইমে চালের যে খুদ হতো, খুদ দিয়ে বাচ্চা কিনে নিয়ে এসেছিল, বুঝতে পারছো,
বাচ্চা তখন কিভাবে দিত। আর একটা লোকের তো 10-15টা করে বাচ্চা হতো, কেনই বা দিবে না। এখন যেমন একটা লোকের 1টা থেকে 2টো, ম্যাক্সিমাম 3টে কেউ নিতেই চাইছে না। তবু যদি টুইন হয়ে যাচ্ছে তখন কেউ নিচ্ছে, একটার পরে টুইন হয়ে যাচ্ছে তখন নিচ্ছে, তাছাড়া কেউ নিতেই চাইছে না বাচ্চা 3টে। তখনকার তো 10টা থাকতো, 12টা থাকতো, তখন কি করবে, খাওয়ার তারা, বিক্রি করে দিই, এরকম একটা ব্যাপার ছিল। তো খুদ দিয়ে তখন কিন্তু আমার বড় ঠাকুমা আমার একটা পিসিমণিকে কিনে নিয়ে আসে। সেই পিসিমণিকেও কিন্তু আমার দাদু কোনো মানে অবহেলা করেনি যে এটা আমার মেয়ে না। আমার পিসিমণিকেও যে সম্পত্তি সহায় দিয়েছে, আমার এই বড় পিসিমণিকেও কিন্তু ততটাই করেছে। বিয়েতে যেমন খরচ করেছে এটাকেও তেমন দিয়েছে। এমনকি মারা যাওয়ার আগেও যে আমাদের ভাই বোনগুলোকে প্রত্যেককে আমাদের দাদু দিয়ে গেছে টাকা, একটা অ্যামাউন্ট, ভাই বোন সবাইকে। আমার যেমন দিয়ে গেছে বিয়ের উপলক্ষে, তারপরে আমার পিসিমণির মেয়ের দিয়ে গেছে, প্রত্যেককে দিয়ে গেছিলো সেই সময়। তো সেই সময়ে আমাকে দিয়েছিল কিন্তু 20,000 টাকা। আজ থেকে 20 বছর আগে ধরো 20,000 টাকা মানে অনেক কিছু। আর আমাদের বাবাদের দিয়েছিল 50,000 করে, আমার দাদাকে দিয়েছিল 20,000, আর আমার পিসিমণির মেয়ে যেহেতু বড় ছিল ওকে দিয়েছিল 30,000, যেহেতু ওর বিয়ে সবে লাগবো। আর আমার 20,000 মানে আমি তো বললামই আমি ক্লাস 8-9-এ পড়ি, তার মানে একটু বাড়বে এরকম ভেবে দাদু কিন্তু আমাকে 20,000 দিয়েছিল, আর ওকে 30,000 দিয়েছিল। আর এক পিসিমণিদের যেটা বললাম যে খুদ দিয়ে কিনে নিয়ে এসেছে, তো ওই পিসিমণির ছেলে মেয়েকেও কিন্তু যেটা অ্যামাউন্ট দেয়া সেটা কিন্তু প্রত্যেককে সমান দিয়েছে, যেহেতু ওদের বিয়ে হয়ে গেছিলো তো ওদেরকেও সেরকমভাবে দিয়েছে। তো কথার প্রসঙ্গে এলো যে কি একটা প্রসঙ্গে এসেছিলো ভুলে গেছি, যাই হোক আমার এটা আবার ভুল আছে। তো যাই হোক, মানুষ এভাবে কিন্তু সংসারটা ভেঙে যাচ্ছে। রিমির মায়ের উচিত ছিল সব কিছু সোশ্যাল না করার, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে একজনকে বন্ধ করতেই হবে, একজনকে নত হতেই হবে। সবাই মিলে যদি মাইক খুলে ক্যামেরা খুলে চিৎকার করে তাহলে কিন্তু কিছুই হবে না। এইদিকে রিতমের মা চিৎকার করছে, এইদিকে এর মা চিৎকার করছে, ওইদিকে ও চিৎকার করছে, ও তো একাই 100, আর একটা যে বড় বউ আছে সে তো একাই 100। ও তো মা বাবাকেই সম্মান দিতে পারে না, ও সমাজকে কি শেখাবে। কিন্তু রিমির ভেতরে সেই মিষ্টতা আছে, কথার ভেতর সেই মিষ্টতা আছে, লোককে সম্মান দিতে জানে। আর সেই জন্যে হয়তো এর কাছে কষ্টটাও বেশি। আর অনেকে থাকে না যে ভেতর গুংড়িয়ে মরে, রিমির ভেতরে কিন্তু এটা আছে, ভেতর গুংড়িয়ে মরে, ওই জন্য ও মেন্টালি পেশেন্ট হয়ে যাচ্ছে। আর এই সুযোগটাই নিচ্ছে সব সময় শ্বশুরবাড়ির তরফের লোক, মেন্টালি পেশেন্ট সব সময় তাকে ঠিক থাকতেই দিচ্ছে না। কোনো সময় বলছে না যে না তুমি ঠিক হয়ে যাবে, কি হয়েছে চলো ঘুরতে নিয়ে যাচ্ছে, হাসছে খেচ্ছে এই করছে, ঘরে আসলে মেন্টালি পেশেন্ট হয়ে যাচ্ছে, কারণ তাকে 24 ঘন্টা বলা হচ্ছে মেন্টালি পেশেন্ট। এখন রিতমের কথা হচ্ছে যে বউ আমাকে পয়সা দিবে সে বউ আমার, যে আমাকে দেখবে সে আমার। টাকার নেশার ধরে গেছে, আর কিচ্ছু করার নেই। এখন টাকার নেশা এদের মানে 3টে ফ্যামিলিকে একদম বেধড় কিছু একটা করা দরকার। 3টে ফ্যামিলিকে, কেউ কম বেশি না, বিশেষ করে মাগুলোকে, 3টে ফ্যামিলির মাগুলোকে। এইদিকে বাবাটা শান্ত, এইদিকে এই রিতমের বাবাও আছে শান্ত, এদিকে রিমির বাবাও আছে শান্ত, যে বাবা এখন আপাতত, আর এদিকে ওর বাবাও আছে শান্ত। এই মাগুলোকে ধুরতর দিয়ে পিটানো দরকার সংসার ভাঙার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আমার সঙ্গে যদি সহমত হও অন্তত একটা লাইক করো। চলো টাটা।